আজ আমি যে চ্যাপ্টার শুরু করতে চলেছি তা হলো তরঙ্গ গতি বা ওয়েভ মোশন। তা তরঙ্গ বা ওয়েভ বলতে আমরা কি বুঝবো? দেখবে যে একটা পুকুর আছে, মনে করো সে পুকুরের জলে আমরা একটা ঢিল ফেললাম। তা ঢিল ফেলা মানে কি? ঢিলের মধ্যে ঢিল মানে ফোর্স, একটা শক্তি, সেখান থেকে শক্তি আসছে। তা ঢিল ফেলার সঙ্গে সঙ্গে একটা ঢেউ এরকম করতে করতে পুকুরের পাড়ে চলে চারিদিকে কিন্তু ঢেউ তৈরি হয়। এটা কিন্তু ঢেউ বা ওয়েভ। তারপরে সমুদ্রের জলে কিন্তু ঢেউ তৈরি হয়, ঢেউ আছে, নদীতেও ঢেউ তৈরি হয়। তা এই যে দেখবে যে পুকুরের জলে যে ঢিলটা পড়লো, এটা পুকুরের জল মানে অনেক জলকণা আছে, প্রচুর জলকণা, কোটি 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 জলকণা আছে। আর ঢিলের যে শক্তিটা, সে ঢিলটা যেখানে পড়লো তার পার্শ্ববর্তী কণাকে স্থানান্তর করে, সেই কণা কিন্তু আর পাশের কণাকে স্থানান্তর করে শক্তি, আবার সেই কণার পাশের কণাকে স্থানান্তর করে। এই করতে 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 কিন্তু তরঙ্গটা মানে শক্তিটা কিন্তু পাড় পর্যন্ত পৌঁছে, তরঙ্গটা পাড়ের পর্যন্ত পৌঁছায়, আর পাড়ে প্রতিফলিত হয়ে আবার কিন্তু ব্যাক করে, আবার উল্টো দিকে যায়। এগুলো হচ্ছে তরঙ্গ। তা এই যে আমরা তরঙ্গের সংজ্ঞাস্বরূপ বলতে পারি, আমরা বলবো কি যে স্থিতিস্থাপক মাধ্যমের কোনো অংশে আলোড়ন সৃষ্টি করলে তা মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। মাধ্যমের ভিতর দিয়ে ছড়িয়ে পড়া এই আলোড়নকে বা আন্দোলনকে বলা হয় তরঙ্গ। তাহলে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলেই কিন্তু তরঙ্গ উৎপন্ন হয়। তাহলে কি, স্থিতিস্থাপক মাধ্যমের কোনো অংশে আলোড়ন সৃষ্টি করলে তা মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। মাধ্যমের ভিতর দিয়ে ছড়িয়ে পড়া এই আলোড়নকে বলা হচ্ছে তরঙ্গ। তা মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলেই কিন্তু তরঙ্গ উৎপন্ন হয়। তরঙ্গের উদাহরণস্বরূপ স্থির জলাশয়ে ঢিল পড়লে জলে তরঙ্গ উৎপন্ন হয়, এটা তরঙ্গ। তা কিন্তু মনে রাখবে যে মাধ্যমের কণাগুলির কিন্তু কোনো স্থানচ্যুতি বা স্থান পরিবর্তন ঘটে না। এখানকার পুকুরের জলের মাঝখানে জল এখানে ধারে লাগবে তা কিন্তু নয়, কিন্তু এখানকার জল কিন্তু এই জায়গায় চলে আসবে তা কিন্তু নয়। মানে মাধ্যমের কণাগুলির কিন্তু কোনো স্থান পরিবর্তন ঘটে না। তরঙ্গ ব্যাপারটা বোঝা গেল। এবার যেটা পড়বো সেটা হলো সরল দোল তরঙ্গ। দেখো, সরল দোল তরঙ্গ। সরল দোল তরঙ্গ ব্যাপারটা কি? যে মাধ্যমের কণাগুলির দোলন গতি সরল দোল গতি বা এসএইচ সম্পন্ন হয়, তাহলে সৃষ্ট তরঙ্গকে বলা হয় সরল দোল তরঙ্গ। মাধ্যমের কণাগুলির দোলন যদি সরল দোল গতি সম্পন্ন হয় তাহলে হচ্ছে সেই তরঙ্গের নাম হলো সরল দোল তরঙ্গ। এই তরঙ্গ আবার দু রকম আছে, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, আর একটা হলো অনুভূমিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে সরল দোল তরঙ্গ দুই প্রকার, একটা তির্যক তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ ব্যাপারটা কি? তোমরা পড়েছো এই ব্যাপারটা, ক্লাস 9-এ শব্দের চ্যাপ্টার আমরা একটু পড়েছিলাম। বলা হচ্ছে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির একই ধরনের সরল দোলগতিতে কম্পমান হয়ে যে তরঙ্গের সৃষ্টি করে তা যদি কণাগুলির গতির সঙ্গে সমকোণে অগ্রসর হয়, কণার গতি এদিকে আর তরঙ্গ যাচ্ছে এইভাবে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এই তরঙ্গকে বলা হবে তির্যক তরঙ্গ। যা তরল বা গ্যাসীয় মাধ্যমে কিন্তু এই তরঙ্গ উৎপন্ন হয় না, কেবলমাত্র কঠিন মাধ্যমে কিন্তু তির্যক তরঙ্গ উৎপন্ন হয়। যেমন আমাদের হচ্ছে তাহলে তির্যক তরঙ্গ হচ্ছে যখন যাবে তখন মাধ্যমের কণাগুলি যেদিকে যাবে আর কণার কম্পন পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। ধরো এটা তরঙ্গ এই যাচ্ছে, কণার গতি কিন্তু এদিকে, কিন্তু কণাগুলি কম্পিত হচ্ছে উপর নিচে, আপ ডাউন, এটা কিন্তু 90 ডিগ্রি মধ্যবর্তী কোণা তির্যক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির একই ধরনের সরল দোলগতিতে কম্পমান হয়ে যে তরঙ্গের সৃষ্টি করে তা যদি কণার গতির সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, মানে কণার এদিক যাচ্ছে আর কণার কম্পন যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই তরঙ্গের নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ।
আলো হলো তির্যক তরঙ্গ, শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিংবা একটা স্প্রিংকে এরকম পেছানো আছে, এবার বাইরের মধ্যে তুমি স্প্রিং টেনে ধরে ছেড়ে দিও, তাহলে কি বাইরের মধ্যে কম্পিত হয়ে বাইরের মধ্যে একটা তরঙ্গ তৈরি হবে, সেরকম তরঙ্গ। তাহলে এই তরঙ্গ কিন্তু উপর নিচে হচ্ছে, কিন্তু কণার কম্পনটাও কিন্তু ওর সঙ্গে সমান্তরালে। এটা কিন্তু কি তরঙ্গ? এটাও কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বুঝতে পারলে। নেক্সট দেখো চলতরঙ্গ। চলতরঙ্গ মানে চলকলাটা থেকে বুঝা চলছে, সে ব্যাপারটা কেমন? যে আলোড়ন জড় মাধ্যমে অগ্রসর হয়ে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে। এক স্থান থেকে অন্য স্থানে, মানে জড় মাধ্যমে অগ্রসর হয়ে কি করে? এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বা এনার্জি সঞ্চারিত করে, অথচ মাধ্যমে কণাগুলির কোনো স্থানচ্যুত করে না, তাকে বলা হয় চলতরঙ্গ। এই চলতরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ হতে পারে। চলতরঙ্গ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার বলতে হলো মাধ্যমে কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থান পরিবর্তন করে না, তাকে বলা হয় চলতরঙ্গ। এখন আমরা এই যে তরঙ্গ সম্পর্কিত কতগুলো সংজ্ঞা পড়ব। তা দেখো এই যে আমি একটা তরঙ্গ, চলতরঙ্গ কিন্তু এটা এদিকে এক্স অক্ষে ধনাত্মক দিকে বড় হাতের ভি বেগে অগ্রসর হচ্ছে, এটা চলতরঙ্গ আমি বললাম। তা এই তরঙ্গের কতগুলো তরঙ্গ সম্পর্কে কতগুলো সংজ্ঞা পড়তে হবে। দেখো এখানে এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা π/2 মিডিলে, এটা 3 পাই, এটা 4 পাই। এটা সাইন কার্ভ, অনেকটা সাইন গ্রাফের মতো, অনেকটা সাইন গ্রাফই। তা এই 0 বিন্দুতে কিন্তু দেখো কণার কোনো কণা কিন্তু উপর নিচে ওঠা নামা, এই দেখো এখানকার কণাগুলো কিন্তু বাইরের মধ্যে কণাগুলো এর কম্পন কিন্তু উপর দিকে, কিন্তু উপর দিকে এর কিন্তু এই কণাগুলো নিচের দিকে, কিন্তু নিচের দিকে, আমার এটা উপর দিকে এখানে এই পয়েন্টগুলোতে, কিন্তু যার জন্য কিন্তু তরঙ্গটা এরকম হচ্ছে। দেখো এই যে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তা দেখো এখানে এই কণাটা কিন্তু, এখানকার কণা কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে। আবার এখানকার কণাটাও কিন্তু, এখানকার কণার কিন্তু বিস্তারটা পরে বলছি। এখানে কণা, এর পরে কণাগুলো উপর দিকে ওঠার চেষ্টা করছে, এর পরেও কণাগুলো উপর দিকে ওঠার চেষ্টা করছে। তার মানে কিন্তু এই কণা সমদশা সম্পন্ন। এ উপর দিকে উঠছে, এ নিচের দিকে নামছে, তো এই কণা বিপরীত দশা সম্পন্ন। আর সমদশা সম্পন্ন যদি হয় তাহলে এখান থেকে এটা 0, এটা পাই, এটা 2 পাই। তাহলে এখান থেকে দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যে দূরত্ব কত হবে? 2 পাই। কোণের পার্থক্য হচ্ছে 2 পাই। তা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা হলো, প্রথম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এই যে দূরত্ব, একে ল্যামডা দ্বারা নির্দেশ করা হয়। এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার দূরত্বকে বলা তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে বিস্তার। বিস্তার ব্যাপারটা কি? বিস্তার হচ্ছে মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ যখন অগ্রসর হয় তখন সাম্যাবস্থান, এটা হচ্ছে সাম্যাবস্থান, এর সাপেক্ষে উপর নিচে ওঠা নামা করছে। তাহলে সাম্যাবস্থান থেকে যে সর্বাধিক সহন, তাহলে মিডিলে সর্বাধিক সহন, এটার বিস্তার। নিচের ক্ষেত্রে এদিকে এটা সর্বাধিক বিস্তার, একই হবে এখানে মিডিল ক্ষেত্রে সর্বাধিক বিস্তার। কোনো তরঙ্গবাহীর কণার সর্বাধিক সহনকে বলা হয় তরঙ্গের বিস্তার। নেক্সট হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা নির্দেশ করা হয়। পর্যায়কালের সংজ্ঞা হলো কি? কোনো কণা তরঙ্গের গতিপথে অবস্থিত যে কোনো কণা, সে এই কণা যেখানকার কণা, যে কোনো কণা হতে পারে, যে কোনো কণা কি হবে? যে সময় একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় পর্যায়কাল। আর কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ, তাকে বলা হয় কম্পাঙ্ককে এন দ্বারা নির্দেশ করা হয়, কম্পাঙ্ক হলো। নেক্সট হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে বড় হাতের ভি দ্বারা নির্দেশ করা হয়।
কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ তরঙ্গ মুখ হচ্ছে কোনো তরঙ্গের উপর অবস্থিত সমধরা সম্পন্ন কণাগুলির সঞ্চারপথকে। দেখো এই একটা পয়েন্ট, এইটা সমধরা সম্পন্ন, এই পয়েন্ট সমধরা সম্পন্ন, আর আমি এখান থেকে রাখলে এটা সমধরা সম্পন্ন, এর পরপর আছে। এইগুলো যোগ করো, যোগ করলে যেটা প্লেন পাবে না, একটা প্লেন বা সমতল পাবে, এটা হচ্ছে তরঙ্গ মুখ। আবার এই পয়েন্ট সমধরা সম্পন্ন, এই পয়েন্ট এইগুলো যোগ করলে সমধরা সম্পন্ন, এগুলো তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ কিন্তু অসংখ্য হতে পারে। আর এই পয়েন্ট সমধরা সম্পন্ন, এই পয়েন্ট শেষ পর্যন্ত নিচের দিকে ধরলে এই পয়েন্ট সমধরা সম্পন্ন, এগুলো যোগ করলে একটা প্লেন পাবে। প্রত্যেকটা কিন্তু তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখ তাহলে কি? তরঙ্গের উপর অবস্থিত সমধরা সম্পন্ন কণাগুলির সঞ্চারপথকে বলা হয় তরঙ্গ মুখ। তাহলে আমরা সংজ্ঞা পড়লাম, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বিস্তারকে এ দ্বারা নির্দেশ করে, বড় হাতের এ দ্বারাও নির্দেশ করে, যা খুশি, পর্যায়কাল টি, কম্পাঙ্ক এন, তরঙ্গ বেগ ভি, তরঙ্গ মুখ। একটা সূত্র আছে ভি সমান এন ল্যামডা, এটা ক্লাস 9-এ তোমরা পড়েছো। ভি সমান এন ল্যামডা, এটা প্রমাণ করা যায় খুব সহজেই। মানে তরঙ্গ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ভি সমান। আর একটা সূত্র আছে এন ইকুয়াল টু 1/t, এন ইকুয়াল টু 1/t। আর একটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2πn বা ওমেগা সমান 2π/t। এগুলো প্রত্যেকটা সূত্রগুলো আমাদের দেখতে হবে। এন ইকুয়াল টু 1/t নিশ্চয়ই বুঝতে পারছো কী করে আসে। তাহলে এই সংজ্ঞাগুলো আমরা পড়ব। নেক্সট আমরা এই চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করব। চলতরঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, চলতরঙ্গের সমীকরণটা আমরা একটু প্রতিষ্ঠা করে নিই। দেখো দেখো চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা খুব ইম্পর্টেন্ট। এটা মনে করো একটি চলতরঙ্গ ধনাত্মক এক্স অক্ষের দিকে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে, বরাবর গতিশীল, ভি বেগে গতিশীল, বড় হাতের ভি বেগে গতিশীল। তা আমরা জানি কি, চলতরঙ্গ যখন মাধ্যমের ভিতর দিয়ে অগ্রসর হয় তখন কি হয়? মাধ্যমের কণাগুলির নিরন্তর সরলদোল গতিতে চলমান হয়। সরলদোল গতি সম্পন্ন হলে তারপরে তো চলতরঙ্গ তৈরি হবে। তা ও বিন্দুতে অবস্থিত কণা গতির সময়, ও বিন্দুতে অবস্থিত কণা সরলদোল গতি সম্পন্ন। তাহলে একটা টাইম টি, যে কোনো একটা সময় টি সময়ে ও বিন্দুতে অবস্থিত কণার গতির সমীকরণ কী হবে? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তোমরা পড়েছো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা। এখানে যেহেতু ওয়াই অক্ষর মানে এত উপর দিয়ে ওটা টেন্ডেন্স হয়ে যায়, ওয়াই লেখা হলো। ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এখানকার কণার। তা মানে এই তরঙ্গের উপর ও বিন্দুতে প্রথম কণাটা ধরছি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। যেমন অসংখ্য কণা আছে, অসংখ্য তরঙ্গের উপর অসংখ্য কণা আছে। তা আমি এই লাইন, এই যে ওয়াই অক্ষ থেকে এক্স ডিস্ট্যান্স দূরে পি পয়েন্টে যে কোনো একটা কণা ধরছি, যে কোনো একটা কণা। এই যে কোনো কণার এই সাম্যাবস্থানতে সরণ হচ্ছে ওয়াই, বড় হাতের হচ্ছে ওয়াই ধরছি, বড় হাতের ওয়াই হচ্ছে এক্স ডিস্ট্যান্সে সাম্যাবস্থান থেকে যার সরণ হচ্ছে বড় হাতের ওয়াই। তা আমরা যদি পি কণার সমীকরণ বার করতে পারি, পি বিন্দু কণার সমীকরণ বার করতে পারি, এরকম অসংখ্য কণার সমীকরণ অসংখ্য আছে, তাহলে পি পয়েন্ট কণা, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু সঞ্চারপথ, পি বিন্দুর সঞ্চারপথটা বার করলে আমার চলতরঙ্গের সমীকরণ বার হয়ে যাবে। তা দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স, তা এখান থেকে 0, এটা পাই, এটা 2π, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে কত? ল্যামডা। তা দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা খেয়াল করো, এটাকে বলা হয় বিস্তার, ওমেগা টিটাকে বলা হয় দশা কোণ। পড়েছো নিশ্চয়ই। তা আমরা দশা কোণের পার্থক্য বা দশার পার্থক্যটা একটু বিচার বিবেচনা করব, দশাটা কেমন হয়। দেখো আমরা কি জানি যে ল্যামডা দূরত্বে দশার পরিবর্তন। দেখো এখান থেকে ডিস্টেন্স ল্যামডা, তাহলে 0π 2π, তাহলে 2π পরিবর্তন। ল্যামডা দূরত্বে দশা পরিবর্তন সমান 2π। একক দূরত্বে দশা পরিবর্তন কত হবে? 2π/λ।
ল্যামডা। এক্স ডিস্ট্যান্স দূরে কত হবে? 2πx বাই ল্যামডা, 2πx বাই ল্যামডা। তাহলে কি এখানে এখানে তাহলে এখানে হচ্ছে ওমেগা টি ছিল, এখানে কত 2πx বাই ল্যামডা পরিবর্তন, 2πx বাই ল্যামডা পরিবর্তন হয়ে গেল। তাহলে কি পরপর যত সামনের দিকে দশা কি দশা ক্রমাবনতি ঘটবে বা আস্তে আস্তে কমবে। সেই হিসাবে এই যে পি পয়েন্টে অবস্থিত কণার সমীকরণ আমরা কীভাবে লিখব? y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2πx বাই ল্যামডা, মাইনাস করে দিলাম। তাহলে এটা তো টি পয়েন্ট এক্স যে কোনো একটা হচ্ছে পয়েন্ট, তাহলে এখন অসংখ্য কণা আছে, সেই হিসাবে আমরা এটা চলতরঙ্গের সমীকরণ এটাই বলতে পারি y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2πx বাই ল্যামডা। এটা একটু রেডিউটিভ করে লিখি, এ সাইন ওমেগা মানে 2πn, ওমেগা মানে 2πn টি মাইনাস 2πx বাই ল্যামডা, দ্যাট মিন্স এ সাইন 2π n মানে ভি বাই ল্যামডা জানো নিশ্চয়ই, এটাকে বলেছি, মাইনাস 2πx বাই ল্যামডা, দ্যাট মিন্স এ সাইন 2π বাই ল্যামডা কমন নিই, ভিটি মাইনাস এক্স। তাহলে ওয়াই সমান এ সাইন 2π বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটাই কিন্তু চলতরঙ্গের সমীকরণ। ধনাত্মক এক্স অক্ষের দিকে যদি হয়, আর যদি ঋণাত্মক এক্স অক্ষের দিকে হতো, তাহলে সেক্ষেত্রে সমীকরণ কী হতো? ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। একত্রে লিখতে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π বাই ল্যামডা ভিটি প্লাস মাইনাস এক্স লেখা যায়। দরকার নেই তুমি যে কোনো একটা করলে হবে, ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স বলে বলতে হবে। নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিকে হবে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। এটাই কিন্তু চলতরঙ্গের সমীকরণ। আমরা এখান থেকে কীভাবে করলাম যে দশার পরিবর্তন ধরে বিচার করলাম যে ল্যামডা দূরত্ব দশার পরিবর্তন 2πx দূরত্বে কত হচ্ছে, তা 2πx বাই ল্যামডা, সেই অনুযায়ী কিন্তু আমরা চলতরঙ্গের সমীকরণ বার করলাম। নেক্সট, চলতরঙ্গের সমীকরণ পেয়েছি আমরা y ইকুয়াল টু a sin 2π বাই ল্যামডা vt মাইনাস এক্স। আমরা তরঙ্গ বেগ কি পেয়ে? তরঙ্গ বেগ হচ্ছে বড়হাতের v, এরা তরঙ্গ বেগ। তাহলে কণার বেগ কি হবে? আমরা কণার এটা সরণ তো y তে কণার সরণ, তো কণার বেগ বার করতে লিখে কি করলো? ডেরিভেটিভ করলো, কার টাইম ডেরিভেটিভ, dy dt করছি, dy dt। এটা কিন্তু কণার বেগ, ছোট হাতের ভি লিখছি, d dt অফ লিখছি a সাইন 2π বাই ল্যামডা vt মাইনাস এক্স। ডেরিভেটিভ করছি, এটাকে করলে দেখো এ ধ্রুবক, এ ঠিক থাকলো, সাইনটা কস হবে, cos 2π বাই ল্যামডা vt মাইনাস এক্স হলো। এইটুকুন ডেরিভেটিভ করো, টি সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে? 2π বাই ল্যামডা কমন গেল, কনস্ট্যান্ট যেহেতু ভি ইন্টু টি, মানে টি সাপেক্ষে টি মানে 1 হয়, মাইনাস এক্স মানে এখনো আমরা যখন টি সাপেক্ষে করবো তো এক্সটাকে ধ্রুবক ধরবো, যখন এক্সের সাপেক্ষে করবো তখন টি ধ্রুবক ধরবো। তাহলে ভি ইন্টু 1 মাইনাস 0, দ্যাট মিনস কত হচ্ছে? এ cos 2π বাই ল্যামডা vt মাইনাস এক্স 2π ভি বাই ল্যামডা। এটা কিন্তু ছোটো ভি, এটা কিন্তু কণার বেগ, কণার বেগ কিন্তু এই হবে কণার বেগ। এখন এটা কণার বেগ কিন্তু এটা পাওয়া গেল, এটাকে একটু এভাবে লিখতে পারো 2π এ ভি বাই ল্যামডা cos 2π বাই ল্যামডা vt মাইনাস এক্স। আচ্ছা, আর আমরা একটু ইচ্ছা করে একটু ডিওয়াই ডিএক্সটা বার করে দিয়ে কী হয় দেখো তো, ডিওয়াই ডিএক্স বার করলে ডি ডিএক্স অফ এ সাইন 2π বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা ক্যালকুলেট করলে কত হবে? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, তো এ কমন গেল, সাইনটা হবে cos 2π বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু। তাহলে এইটা 2π বাই ল্যামডা কমন নাও, ভি ইন্টু 0 মাইনাস 1, মানে টি সাপেক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে টি কনস্ট্যান্ট, ভি ইন্টু টি সাপেক্ষে এক্সের 0 মাইনাস এক্সের সাপেক্ষে এক্সের 1 মাইনাস 1, মানে যেহেতু মাইনাস হয়েছে -1 হলো। তো কত হলো? এটা হচ্ছে
টু পাই এ বাই ল্যামডা কস 2π/λ ইন্টু ভিটি মাইনাস সিক্স, এটা 2 নম্বর। আচ্ছা, আগেরটা এটা 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর দিলাম, 1 নম্বর আর 2 নম্বর দিচ্ছি। এখন আমরা ছোটদের ভি বাই ডিওয়াই ডিএক্স বার করছি। কী হয় দেখো তো, ছোটদের ভি ছিল 2π ল্যামডা কস 2π/λ ভিটি মাইনাস এক্স, আর এটা হয়েছে মাইনাস 2π/λ কস 2π/λ ভিটি মাইনাস এক্স। এটা কেটে গেল, 2π কাটলো, ল্যামডা এটা কাটলো, এ কাটলো, মাইনাস ভি। তাহলে তো ছোটো হাতের ভি সমান লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি মাইনাস ভি ইন্টু ডিওয়াই ডিএক্স, এটাও লেখা যেতে পারে। এটা কিন্তু প্রমাণ পরীক্ষা অনেক সময় আসে যে ছোটো হাতের ভি হচ্ছে কণার বেগ, আর বড় হাতের ভি তরঙ্গ বেগ, আর ডিওয়াই ডিএক্স হচ্ছে ওই ওয়াইটাকে এক্স হিসাবে ডেরিভেটিভ করা হতো। তার মানে এটাকে বলা হয় যে চলতরঙ্গের নতি বলা অনেক সময়। নতি মানে ডিওয়াই ডিএক্স নতি, চলতরঙ্গের যে গ্রাফ হবে তার নতিটাকে হচ্ছে ডিওয়াই ডিএক্স বলা হচ্ছে। কিংবা এরকমভাবে অনেক সময় লেখে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মানে ছোটো ভি বাই বড় ভি, তাও প্রমাণ করা যায়, এরকম লেখা যায় এটাকে। কণার কিন্তু আমরা কণার বেগ কিন্তু বার করলাম। নেক্সট, কণার ত্বরণ। এই ত্বরণটা বাড়িতে একটু করবে তোমরা। তুমি হচ্ছে ভি, ছোটো হাতের ভি বার করেছে, একে আবার ডিভিডিটি করবে। ডিভিডিটি বার করলে দেখবে কণার ত্বরণ পেয়ে যাচ্ছে। এটাকে এফ দ্বারা নির্দেশ করো, কণার ত্বরণ পাওয়া যাবে। তাহলে খুব সহজ। এখন এই যে আমরা চলতরঙ্গের ক্ষেত্রে পেলাম ওয়াই সমান এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স পেলাম। এর মধ্যে দশা পার্ট হচ্ছে এটা, দশা অংশ, একে আমি ডেল্টা দ্বারা নির্দেশ করি। ডেল্টা হচ্ছে দশা, নির্দেশ করলে কত, ডেল্টা 2π/λ ভিটি মাইনাস এক্স। তাহলে আমরা এই যে দশা দেখতে পাচ্ছি টি এর উপর ডিপেন্ড করছে আর এক্স এর উপর ডিপেন্ড করছে, টি এর উপর আর এক্স এর উপরে। তো অ্যাট এ টাইম টি ওই দুটি কণার, ধরো দুটি কণার হচ্ছে দশার মধ্যে পার্থক্য কী হবে। তাহলে ধরো একটাকে দশা কোণ ডেল্টা 1 ইকুয়াল টু লিখছি 2π/λ ভিটি মাইনাস x1 পয়েন্টে। পরে দেখছি ডেল্টা 2 ইকুয়াল টু লিখছি 2π/λ ভিটি মাইনাস x2। মানে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে দুটো কণা, একটা x1 পয়েন্ট আছে, একটা x2 পয়েন্টে আছে, তার দশা কোণ হবে এইটা, পরেরটা দশা কোণ হবে এইটা। তো দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 ইকুয়াল টু, কমন নিচ্ছি 2π/λ ভিটি মাইনাস x1 মাইনাস ভিটি প্লাস x2, এই হচ্ছে। তাহলে 2π/λ ভিটি আর ভিটি কেটে গেল, x2 মাইনাস x1, মানে দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু দূরত্বের পার্থক্য। এটার প্রমাণ কি, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু দূরত্বের পার্থক্য, বিন্দুদ্বয়ের দূরত্বের পার্থক্য। দেখো এটা পাওয়া যাচ্ছে। আবার বলছি, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু বিন্দুদ্বয়ের দূরত্বের পার্থক্য। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট, এই তরঙ্গের কিন্তু প্রতিফলন হয়, প্রতিসরণ হয়। তোমরা প্রতিফলনের সূত্রটা পড়বে। আপতন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ সর্বদা একই সমতলে থাকে। প্রতিসরণের সূত্রটা পড়বে। আর এই যে মানে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণের সূত্রটা অবশ্যই একটু দেখে রেখো। নেক্সট হলো বিভিন্ন মাধ্যমে চলতরঙ্গের বেগ। বিভিন্ন মাধ্যমে চলতরঙ্গের বেগ।
তরঙ্গের বেগ, একটা হচ্ছে যে টান দেওয়া তার হয়, টান দেওয়া তারের তীর্য তরঙ্গের বেগ ভি সমান √T/m হবে। এগুলো বুঝতে হবে। টি সমান তারের টান, এম সমান তারের একক দৈর্ঘ্যের ভর, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টান দেওয়া তারে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি সমান √Y/ρ। ওয়াই হচ্ছে তোমার, ওয়াই সমান আমরা বলি, ওয়াইটাকে বলি আমরা ইয়ং গুণাঙ্ক, আর ও হচ্ছে উপাদানের ঘনত্ব। কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি সমান, এও একই হয়, ভি সমান √Y/ρ। 4 নম্বর হলো তরল বা গ্যাসীয় মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি সমান √K/ρ। রো হচ্ছে, কে হচ্ছে মাধ্যমের আয়তন বিকৃতি গুণাঙ্ক। 5 নম্বর হলো গ্যাসীয় মাধ্যমে সব তরঙ্গের বেগ ভি সমান √Γp/ρ। গামা ব্যাপারটা বলবো, গামা হচ্ছে CP/CV হয়, কেমিস্ট্রি তোমার পড়বে, ফিজিক্সও আছে, গামা সমান CP/CV, গামা P/ρ। 6 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ ভি সমান √1/με। এই মিউ হচ্ছে মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এপসাইলন তড়িৎ ভেদ্যতা। এগুলো প্রত্যেকটা একটু মনে রাখবে, কোন মাধ্যমে তরঙ্গের বেগ কেমন হয়। তাহলে বুঝতে পারলে যে কোন মাধ্যমে তরঙ্গের বেগ কেমন হয়। আজকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে চলতরঙ্গের বেগ নির্ণয়, চলতরঙ্গের সমীকরণ নির্ণয়। তাহলে এই পর্যন্ত ভালো করে পড়বে। আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি।